আচ্ছা, এই জিনিসটাকে বুঝো নাই যে ভি যদি ওয়ান হয় তাহলে আমাদের এম কে আমরা কি বলবো, একক আয়তনের ভর বলবো, কারণ ভি যদি ওয়ান হয় তাহলে তো রো এম এর সমান হবে। ভি ওয়ান হলে আমরা তো সেটাকে বলবো একক আয়তন। তাহলে এইখানে যে এখন এম আছে, এই এমটা এটা কি, এটা হচ্ছে একক আয়তনের ভর। এটা মেইনলি আমাদের একক আয়তনের ভর। তো একক আয়তনের ভর কার সমান? এটা হচ্ছে ঘনত্বের সমান, এটা বুঝছো? এটা বুঝে নাই এখনো? এটা না বুঝলে সমস্যা। আচ্ছা, এটা বুঝছো আশা করি এখন। খেয়াল করো এখানে। তাহলে আমাদের এইখানে যে স্মল এন, এন হচ্ছে আমাদের একক আয়তনে অণুর সংখ্যা। আর এখানে স্মল এম, এম কে আমরা ধরে নিছি একটি অণুর ভর। তাহলে একক আয়তনে যে পরিমাণ অণু আছে তাকে প্রতিটা অণুর ভর দ্বারা আমরা যদি গুণ করি, তাহলে এই এম এন, এইটা আমাদের কি হবে? একক আয়তনে অণুর ভর। এখন এম এন যদি একক আয়তনে অণুর ভর হয়, আমরা তো একটু আগেই তো আমরা দেখলাম যে একক আয়তনের ভরকে আমরা বলি ঘনত্ব। তাহলে একক আয়তনের যে ভর আমরা এইটাকে বলতে পারবো ঘনত্ব। তাহলে ল্যামডা সমান হচ্ছে এটা। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তো এখন আমাদের এইখান থেকে যে সম্পর্কটা আসে এটা হচ্ছে ল্যামডা সমানুপাতিক 1/রো। এটা রো হবে। ওকে, তাহলে আমাদের গড় মুক্ত পথ হচ্ছে ওই অণুর ওই অণুর ঘনত্বের ব্যস্তানুপাতিক। ওকে। আচ্ছা, তো আমাদের এখানে গড় মুক্ত পথের আরো সূত্র আছে। তো আমরা এখানে দেখলাম যে গড় মুক্ত পথ ল্যামডা সমান হচ্ছে 1/পাই এন এ স্কোয়ার। এন হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা, এ হচ্ছে আমাদের ওই গ্যাস অণুর ব্যাস। এখন বাট আমরা ম্যাথ করার সময় এটা নর্মালি ব্যবহার করব না, আমরা ব্যবহার করবো ম্যাক্সওয়েলের সমীকরণ। ম্যাক্সওয়েলের সমীকরণ হচ্ছে এই গড় মুক্ত পথ সমান 1/√2 পাই এ স্কোয়ার এন। মানে সব সেম, জাস্ট এখানে √2 আসছে এক্সট্রা। আমরা এইটাই ইউজ করব ম্যাথে। যদি প্রশ্নে কিছু বলে না দেয় তাহলে অবশ্যই ম্যাক্সওয়েলের সমীকরণ ইউজ করতে হবে। আবার আমাদের ক্লোসিয়াস এর সমীকরণ আছে, ওইটাও আমরা দেখব। বাট এখানে প্রশ্নে যদি কিছু বলে না দেয় তাহলে অবশ্যই এইখানে আমরা ম্যাক্সওয়েলের সমীকরণ ইউজ করব। আচ্ছা, এখন এখানে ক্লোসিয়াস এর সমীকরণ অনুযায়ী আমাদের ক্লোসিয়াস এর সমীকরণ হচ্ছে এইটাই, এই যে আমাদের যেটা মেইন সমীকরণ, এটি হচ্ছে আমাদের ক্লোসিয়াস এর সমীকরণ।
এইটা কি ক্লোসিয়াস এর সমীকরণ? আচ্ছা, দাঁড়াও, আমি এটা শিওর হয়নি। ক্লোসিয়াস এর সমীকরণে তো √3/2 আছে মেবি। না, এটাই আমাদের ক্লোসিয়াস এর সমীকরণ। ওকে, তো এই দুইটা সমীকরণ আমাদের ম্যাথ করার সময় লাগবে। যদি প্রশ্নে স্পেসিফিক ভাবে উল্লেখ করে না দেয় ক্লোসিয়াস এর সমীকরণ, তাহলে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে শুধুমাত্র ডিরেক্ট বলবেই যে এই গড় মুক্ত পথ বের করো। তো গড় মুক্ত পথ বের করতে বললে অবশ্যই ম্যাক্সওয়েলের সমীকরণ ইউজ করতে হবে। আর যদি প্রশ্নে বলে দেয় যে ক্লোসিয়াস এর সমীকরণ ব্যবহার করে করো, তাহলে প্রথম সূত্রটা। আচ্ছা, তো এখন আমাদের এই যে, তাহলে গড় মুক্ত পথের নির্ভরশীলতা কার কার উপর এই সমীকরণ অনুযায়ী? এটা বলো, সূত্র দেখে এটা বলো যে গড় মুক্ত পথ এখানে কার কার উপরে নির্ভরশীল। গ্যাস অনুসমূহের ব্যাসের উপর, আর হুম। হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যার উপর। হ্যাঁ, তারপর আবার আমরা একটু আগে তো দেখলাম এই যে গ্যাস অনুসরণের ঘনত্বের উপরও নির্ভরশীল। তাহলে এখন এখানে ঘনত্বের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আর এই সূত্র অনুযায়ী একক আয়তনে যে পরমাণুর সংখ্যা তার ব্যস্তানুপাতিক, এবং গ্যাস অনুসরণের ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো এখন এখানে আমাদের আর একটা জিনিস আছে। এটা আমরা এই পেজে এটা দেখি। আমরা কালকে আমরা শিখছিলাম এই যে ঘনত্বের সাথে চাপের সম্পর্ক কি। সমানুপাতিক। হ্যাঁ, তো একটা গ্যাস অণুর যদি ঘনত্ব যদি চাপের সমানুপাতিক হয়, তাহলে এই যে আমাদের ল্যামডা এর সম্পর্ক তাহলে চাপের সাথে তাহলে কিরকম হবে? এটা ব্যস্তানুপাতিকই হবে। কারণ এ- এখানে আমাদের ঘনত্ব যদি চাপের সমান হয়, তাহলে ল্যামডা যেহেতু এখানে ঘনত্বের উল্টা, তাহলে ল্যামডা চাপের উল্টা হবে। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এখানে আমাদের চারটা নির্ভরশীলতা, কিন্তু একটা হচ্ছে ঘনত্বের সাথে, একটা চাপের সাথে, আর একটা আমাদের একক আয়তনে ও- পরমাণুর সংখ্যা এবং গ্যাস অনুসরণের ব্যাস। এই চারটাই কিন্তু আমাদের এই পরীক্ষায় আসতে পারে। ওকে। আচ্ছা, এখন আমরা কিছু থিওরি শিখবো আরো। আচ্ছা, কালকে স্বাধীনতার মাত্রা সম্পর্কে বলছিলাম। এটাকে প্রকাশ করা স্মল এফ দ্বারা। এইটা আমাদের স্বাধীনতার মাত্রা আছে এক পারমাণবিকের জন্য তিন, দুই পারমাণবিকের জন্য আছে 5, এবং এরপরে আমাদের বহু ওই পারমাণবিকের জন্য আছে 6। এখন এগুলা কিভাবে আসে সেগুলো আমাদের জানা লাগবে না, কারণ এগুলো অনেক জটিল বিষয়। এগুলো আমাদের জানা লাগবে না। আর স্বাধীনতার মাত্রা সংজ্ঞাটা এটা টেস্ট পেপার থেকে পড়ে নিবা। ওকে, এখন আমাদের যেটা জানতে হবে
যে আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা তো এটা তাপগতিবিদ্যা এটা আমরা শিখছিলাম যে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, এগুলো মনে আছে? হ্যাঁ। ওকে, তো এখন আবার আমাদের এখানে আরো একটা সূত্র আছে, সিপি ডিভাইড বাই সিভি ইজ ইকুয়াল টু আলফা। তো এখন এই সূত্রগুলার আমাদের এখন যেটা লিখবো এটার আমাদের প্রমাণ জানার দরকার নেই, এটা এমনিতে এটা মুখস্থ রাখবা। এখানে গামা এর সাথে স্বাধীনতার মাত্রার যে সূত্র এটা হচ্ছে 1+2/f, এটা মুখস্থ রাখবা। এটার আমাদের প্রমাণ আছে, এটার প্রমাণ শেখার দরকার নাই, জাস্ট এটা মুখস্থ রাখবা। ওকে, এখন এই সম্পর্ক থেকে আমরা তাপগতিবিদ্যায় যে এখানে গামা এর মান 1.4, 1.67, 1.33 এটা কিভাবে আসে, এটা তুমি এক পারমাণবিকের জন্য তুমি যদি এখানে 3 বসাও তাহলে এখানে পেয়ে যাবো 1.67। দুই ডি পারমাণবিকের জন্য যদি এখানে এফ এর মান 5 বসাও তাহলে গামা এর মান 1.4 পেয়ে যাবো, আর 6 বসাইলে 1.33 পেয়ে যাবো, আমরা যেগুলো তাপগতিবিদ্যায় মুখস্থ করছিলাম। তাহলে এখানে গামা 1+2/3, তাহলে মেবি এটা 1.67 আসে, এটা একটু দেখো তো। তারপরে গামা 1+2/5 দিলে আসবে 1.4, আর এখানে গামা 1+2/6 দিলে এটা আসবে 1.33। তো এইসব মান আমাদের মূলত এইখান থেকেই আসে। আচ্ছা, এরপরে আচ্ছা আমরা এখন ম্যাথ করি। এখন এটাতে খেয়াল করো, বলছে প্রতি সেন্টিমিটার কিউবে আহ এই পরমাণুর সংখ্যা আছে এত, আর এখানে গড় মুক্ত পথ বের করতে বলছে। এখন দেখো এন অর্থাৎ একক আয়তনে অণুর সংখ্যা, এটা হচ্ছে আমাদের 1.5, এত 19, এটার একক কিভাবে লিখবা? এটার একক হচ্ছে পার সেন্টিমিটার কিউব, অর্থাৎ সেন্টিমিটার কিউব ইনভার্স 3, অথবা এটাকে এই যে পার সেন্টিমিটার কিউব লিখতে পারো এখানে। এখন আমাদের যে একক আয়তন অণুর সংখ্যা, এটা কিন্তু প্রতি সেন্টিমিটার কিউবে নিলে হবে না, এটা আমাদের প্রতি মিটার কিউবে এটা বিবেচনা এখানে করতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে মেইনলি 1/সেন্টিমিটার কিউব, মানে আমরা যদি পার সেন্টিমিটার কিউবকে লিখি তাহলে 1/সেন্টিমিটার কিউব। তাহলে এখন এখানে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিলে এখানে নিচে হবে 10⁻⁶। তো এখন এই 10⁻⁶ গিয়ে যদি আমরা 10
10⁻19 এর সাথে এখানে ভাগ অবস্থায় আছে, তো এখানে ভাগ অবস্থায় থাকা বলতে এটা হয়ে যাবে 10⁻25 পার মিটার কিউব। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন এখানে ব্যাসার্ধ দেয়া এত, তো এখন এখানে ব্যাসার্ধ দেয়া আছে এত মিটার, তাহলে ব্যাস হবে এত মিটার। ওকে, তাহলে আমাদের গড় মুক্ত পথের এখন এখানে কোন সূত্র হবে? এখানে আমাদের গড় মুক্ত পথের সূত্র হবে ম্যাক্সওয়েল একটা, 1/√2 পাই a² n, 1/√2 পাই, এখানে a² বলতে 4, হচ্ছে এটা, আর n হচ্ছে 1.5, 10⁻25। তো এখন এটা আমাদের ক্যালকুলেশন করলে যে অ্যান্সার আসবে এটা হচ্ছে 9.38, 10⁻−12। এখন এটা গড় মুক্ত পথ, এই মুক্ত পথ কি একটা ডিস্টেন্স তো, তাহলে এটা হবে মিটার। এখন যদি অক্সিজেন গ্যাসের এসটিপি তে গড় মুক্ত পথ এত হয়, তবে একটি অণুর পরপর দুটি ধাক্কা খাওয়ার মধ্যে সময়ের অবকাশ কত হবে? আচ্ছা, তো এখন আমাদের এখানে সময় বের করতে বলছে। এখানে ল্যামডা দেওয়া 9.5, 10⁻8 মিটার। তাহলে আমরা এখানে ল্যামডা, আমরা একটা সূত্র এই দেখছিলাম যে মোট দূরত্ব ডিভাইড বাই মোট ধাক্কা, এটা না? এই সূত্রটা মনে আছে? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ল্যামডা, তাহলে আমরা এটা থেকে সময় কিভাবে বের করতে পারবো? সময় বের করার জন্য আমরা যদি মোট এই দূরত্বটা বের করি, বেগ ইন্টু সময়। আচ্ছা, আমাদের তো এই সূত্রে তো দরকার নেই। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এই যে একটু আগে আমরা যে এই যে একটা জিনিস এই প্রমাণ করার সময় আমরা যে এই সূত্রটা যে আমরা দেখলাম, এই যে আমাদের দুইটা ধাক্কার মধ্যবর্তী দূরত্ব মানে গড় মুক্ত পথ, এটা কি হবে? দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় ইনটু বেগ। আমরা এখানে এই জিনিসটা এখানে ব্যবহার করব। খেয়াল করো, আমাদের এটার এখানে দরকার নেই আসলে, কারণ আমাদের সময় আছে এমন একটা ফর্মুলা লাগবে। তাহলে এখানে গড় মুক্ত পথ সময় সমান হচ্ছে যে দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় ইনটু বেগ। এটা তো ক্লিয়ার যে এই যে গড় মুক্ত পথের এখানে সূত্র হচ্ছে দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় ইনটু বেগ। তাহলে এখানে গড় মুক্ত পথ তো এখানে দেয়া 9.5, 10⁻8, আর আমাদের এই সময়টা বের করতে হবে টি। এখন বেগ কি? এখানে বেগ কি মূলত একটা গ্যাসনও আমাদের কোন বেগে চলবে? এটা হচ্ছে সিআরএমএস বেগেই তো চলে, মানে একটা গ্যাসনের বেগ বলতে তার সিআরএমএস বেগকে আমরা বুঝি। তাহলে সিআরএমএস বেগ হচ্ছে সিআরটি
বাই এম, তাহলে এটা হচ্ছে 9.5, 10 ইনভার্স 8, এটা হচ্ছে টি, এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 8.314। এখানে টি কি, টি হচ্ছে টেম্পারেচার, এখন এখানে বলে দিচ্ছে এসটিপি। তাহলে এসটিপি তে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। আর এটা গ্যাসটা যেহেতু অক্সিজেন, তাহলে এটার আমাদের ভর হচ্ছে 32 গ্রাম, বাট কালকে এটা অনেকবার বলছিলাম, এখানে আমাদের অবশ্যই এটা কেজি এককে লিখতে হবে, তাহলে 32 × 10 ইনভার্স 3। এটা বুঝছো? বুঝছি। তাহলে এখন এখানে সবকিছু ক্যালকুলেশন করলে এখানে টি এর মান অ্যান্সার কত আসবে? 2 × 10 ইনভার্স 10 সেকেন্ড। ওকে। এখন এইখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া 3.9, 10 ইনভার্স 10 মিটার। তাহলে এটার যে ব্যাস, এটা কত হয়? 7.8। আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি, এত মিটার। আর এন হচ্ছে আমাদের 2.69, 10⁻19 পার সেন্টিমিটার কিউব। এটা যেহেতু প্রতি ঘন সেন্টিমিটারে বলা, তাহলে এটা হয়ে যাবে 10⁻25 পার মিটার কিউব। ওকে। তাহলে এখানে এই গড় মুক্ত পথ কিছু না বললে ম্যাক্সওয়েলের সূত্র। তাহলে এখানে এ হচ্ছে, আচ্ছা এটা বের করিও, এটার অ্যান্সার আমার জানা নেই। ওকে। এখন এখানে বলছে গ্যাস অণুর ব্যাস দেওয়া প্রতি ঘন সেন্টিমিটারে, এটার অণুর সংখ্যা দেওয়া, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে মূল গড় বর্গ বেগ অর্থাৎ সিআরএমএস বেগ দেওয়া 500 মিটার/সেকেন্ড। এনটিপি তে গ্যাস গ্যাসের ঘনত্ব এখানে কি হবে? আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করবো গ নম্বরে? এই প্রশ্ন করে বলো দেখি এখানে কোন সূত্র হবে। এটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু রো। না, এটা এ- এখানে আমাদের ক নম্বরে এখানে গড় মুক্ত পথে দরকার নাই, এখানে আমরা সিআরএমএস বেগের সূত্র দিয়ে এখানে ঘনত্ব বের করতে পারবো। তো সিআরএমএস বেগের সাথে এই ঘনত্বের একটা সম্পর্ক আছে, আমরা এটা কালকে পড়ছিলাম। এটা হচ্ছে টিপি/রো, এইরকম একটা সূত্র ছিল। তো এই সূত্র থেকে আমরা এখান থেকে রো এর মানটা বের করতে পারবো। তাহলে সিআরএমএস বেগ হচ্ছে 500, এর উপর স্কোয়ার, তাহলে রুটটা এখান থেকে চলে যাবে 3p। এখানে এনটিপি হচ্ছে 1 এটিএম, এনটিপি এসটিপি সেম, তাহলে এটা হচ্ছে 1 এটিএম, 101, 325। তাহলে এখান থেকে রো এর মানটা বের হবে। তো এখান থেকে রো এটা কত আসে? 1.22 আসবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলছে যে উদ্দীপকের তথ্য থেকে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা কোন ক্ষেত্রে বেশি?
ক্লোসিয়াস এবং বোলসম্যানের সমীকরণ ব্যবহার করে এখানে তুলনা করতে বলছে। তো প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা কোন ক্ষেত্রে বেশি? তাহলে আমাদের প্রথমে ক্লোসিয়াসের সূত্র ব্যবহার করে এই গড় মুক্ত পথ বের করতে হবে। তাহলে এখানে ক্লোসিয়াসের সূত্র অনুযায়ী গড় মুক্ত পথ, এটা হচ্ছে 1/π a² n। তাহলে 1/π, আর এইখানে ব্যাস দেওয়া হচ্ছে 3 10⁻10 এর উপর স্কোয়ার। আর এন যেহেতু একক আয়তনে অণুর সংখ্যা, এখন এখানে প্রতি, এখানে ঘন সেন্টিমিটার দেওয়া, তাহলে এটা পার সেন্টিমিটার কিউব। তাহলে আমরা যদি এটাকে পার মিটার কিউবে লিখি, তাহলে এখানে আমাদের আহ এর পাওয়ার 6 বেড়ে যাবে, কারণ এখানে 10⁻6 দ্বারা ভাগ হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 6 × 10⁻26। এগুলা লিখে নিও, মানে সাইড নোট হিসেবে তো এগুলো অবশ্যই লিখতে হবে। তাহলে এটা আসবে 5.898 10⁻9, 5.898 10⁻9 এত মিটার। তো এখন আমরা এখানে গড় মুক্ত পথ আমরা পাইলাম, তাহলে প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা এটা আমরা কিভাবে বের করব? এটা বলো দেখি। এই যে এখন এখানে খেয়াল করো, এইটা বোঝার জন্য আমরা যখন এই থিওরি গুলো যখন আমরা পড়ছিলাম, ওইটা আমাদের লাগবে। এই যে এই জিনিসটা এখানে খেয়াল করো, আমরা যে এই লাইনটা যে লিখছি, গড় মুক্ত পথ ল্যামডা, নিচে যে n π a²h, এইটা আমরা কার পরিবর্তে লিখছিলাম এটা বলো তো? আমরা এটা লিখছিলাম ক্যাপিটাল এন এর পরিবর্তে। এখানে ক্যাপিটাল এন আমরা কি এখানে ধরে নিছিলাম? প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা, বা এই প্রতি সেকেন্ডে এন সংখ্যক ধাক্কা খায়। তাহলে এখানে আমাদের এই ক্যাপিটাল এন ছিল প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা, ইন্টু এই যে ভি। এখানে ভি বলতে কি ছিল? ভি বলতে ছিল বেগ। এটা বুঝছো? তাহলে ল্যামডা সমান হচ্ছে বেগ ডিভাইড বাই প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা। এটা ক্লিয়ার? এটা সূত্র হিসেবে হুম। মনে রাখবা। তাহলে এখানে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা এন হলে ল্যামডা সমান ভি ডিভাইড বাই এন। এখানে ভি বলতে গ্যাস অণুর বেগ, তো এখানে গ্যাস অণুর বেগ বলতে তো আমরা সিআরএমএস বেগকেই তো বুঝি। তাহলে এখানে আমাদের প্রথম ক্ষেত্রে ধাক্কার সংখ্যা হবে n1, সিআরএমএস 1, কারণ বেগ, এখানে তো সিআরএমএস দুই ক্ষেত্রে সেম হবে, এটা হবে সিআরএমএস ডিভাইড বাই ল্যামডা 1। ওকে, তো সিআরএমএস তো প্রশ্নে দেওয়া, এটা হচ্ছে 500 ডিভাইড বাই 5.898 10⁻9। তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা 8.48 10⁻10। এখন এটার যে একক, এটা কি হবে? এখানে সিআরএমএস এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর নিচেরটার একক হচ্ছে মিটার, তাহলে মিটার মিটার এখানে বাদ দিলে এটা হবে পার সেকেন্ড। তো এটা একটা অ্যান্সার। আর আমরা যদি ম্যাক্সওয়েলের, আচ্ছা এই যে বোল্টজম্যান,
আচ্ছা, বোল্টজম্যানের সূত্র এটা কোনটা লিখছে? ওইটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র। হ্যাঁ, এই যে বোল্টজম্যানেরটা আমি তখন লিখে দিতে চাইছিলাম। এই বোল্টজম্যানেরটা আছে 3/4। আছে, ধরো এটা এই পেজে লিখে দেই যে বোল্টজম্যানের একটা সমীকরণ আছে। এখানে বোল্টজম্যানের সমীকরণ হচ্ছে 3/4 পাই a স্কোয়ার এন। এই তিনটাই মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে বোল্টজম্যানের সমীকরণ অনুযায়ী λ2 3/4 পাই a স্কোয়ার এন। এখন এখানে তুমি সব মান এখানে বসাইতে পারো, বাট আমাদের এখানে ক্লোসিয়াসের সূত্র অনুযায়ী এই যে অ্যান্সারটা আসছে, তার সাথে 3/4 গুণ করে দিলেই আমাদের এই অ্যান্সারটা এখানে এখানে চলে আসবে। তাহলে এটা আসবে 4.42 10 ইনভার্স 9, এত মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা কি হবে? সিআরএমএস বেগ তো সেম, ডিভাইড বাই λ2। তাহলে সিআরএমএস 500 ডিভাইড বাই 4.42 10 ইনভার্স 9 আমরা যদি দেই, তাহলে এটা অ্যান্সার আসবে 11.3 10 তাহলে এটা আসবে আমাদের 11.3 10 পার সেকেন্ড। তো এখন এখানে জিজ্ঞেস করছে যে কোন ক্ষেত্রে সংঘর্ষের সংখ্যা বেশি। এইটা অবশ্যই n2 তে বেশি, অতএব n2 ইজ গ্রেটার দেন n1। এগুলো বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো আজকে আর পড়াবো না, কারণ আজকে আমাদের যেগুলো টপিক ছিল এগুলো শেষ। আর এরপরে স্লাইড নিয়ে আসিনি, আর আমার এখন একটু বাইরে যাওয়া লাগবে। তুমি এগুলা শেষ করে রাখিও, আর কালকে পড়লেই আমাদের এই চ্যাপ্টার হোপফুলি শেষ হয়ে যাবে। আমাদের কালকে আর একটা টপিক আছে, এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এটাকে বলে যে আমরা এটা শিখবো যে আমাদের বর্ষাকালে কেন কাপড় কম শুকায়, মানে আমাদের বর্ষাকালে কাপড় শুকাইতে কিন্তু অনেক বেশি সময় লাগে। এটা হচ্ছে আমাদের এই বাতাসে। আচ্ছা, আমি এটা কালকেই শিখবো, মানে এই টপিকটা আর কি। তারপরে গ্রীষ্মকালে কেন কাপড় আমাদের তাড়াতাড়ি শুকায়, আমরা এগুলা কালকে পড়বো। তো এই চ্যাপ্টারটা খুবই সহজ। এই যে আমরা যে শিখলাম, এইখানে আর কোনো সূত্র নাই। আর কালকে আমাদের জাস্ট খুবই ছোট একটা সূত্র আছে, ওইটা শিখলে আমাদের চ্যাপ্টার শেষ। তারপর আমরা কালকে ওইটা শিখে এবং কালকে আমরা বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করে, যদি সবগুলো ম্যাথ প্র্যাকটিস করতে পারি, তাহলে কালকেই এই চ্যাপ্টার ক্লোজ করে দিব। আর যদি ম্যাথ প্র্যাকটিস না হয় পর্যাপ্ত, তাহলে আরো একটা ম্যাথ প্র্যাকটিসের ক্লাস নিয়ে তারপরে এই চ্যাপ্টার শেষ করবো আর কি। তো তুমি আজকে পর্যন্ত যা যা পড়ছি এগুলা সবগুলো রিভিশন দিয়ে আসবা। আর কালকে যেহেতু শুক্রবার শনিবার বন্ধ আছে, আমি দেখি এই যে পদার্থের গাঠনিক ধর্মের এই প্রশ্ন এখন রেডি করব। তুমি কাল পরশুর মধ্যে এই পরীক্ষাটা দিয়ে দিও। আচ্ছা। ওকে, আজকে এইখানে থাক।